হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি ক্লাস 9-এর যে তোমাদের যে প্রথম সাবমিটিভ এক্সাম হবে, যে যার পূর্ণ মান হলো 40, সেই 40 নাম্বারের মধ্যে কি কি রয়েছে বা কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং সেই 40 নাম্বারের জন্য কোন কোন চ্যাপ্টার তোমাদের গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে এবং সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কি রয়েছে, আজ আমরা এগুলো সম্পর্কে জানবো। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করছি যে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কি কি রয়েছে এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। দেখো, তোমাদের ক্লাস 9-এর পূর্ণ মান বা ফুল মার্কস হচ্ছে ফার্স্ট সামেটিভের 40 নম্বর। এই 40 নম্বরের মধ্যে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 7টি, এমসিকিউ প্রশ্ন থাকবে 7টি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে শূন্যস্থান পূরণ এবং ওর মধ্যে থাকবে শুদ্ধ ও অশুদ্ধ এবং এক কথায় প্রকাশ। এই 3 ধরনের প্রশ্ন থেকে থাকবে মোট 8 নম্বর এবং এমসিকিউ থাকবে 7 নম্বর। অর্থাৎ এই 8 এবং 7 দুটোতে মিলে হয় 15। এই 15 নাম্বার থাকবে তোমাদের শর্ট প্রশ্ন। ঠিক আছে। দ্বিতীয় নাম্বার 2 মার্কস অর্থাৎ 2 নম্বরের থাকবে 3টি প্রশ্ন। 2 নম্বরের থাকবে 3টি প্রশ্ন 6। এই 2 নম্বরের 3টি প্রশ্নের জন্য প্রত্যেকটিরই একটি করে অথবা থাকবে, অর্থাৎ 6টি প্রশ্ন তোমাকে 3টি করতে হবে। 3 নম্বরের থাকবে 3টি প্রশ্ন, 3 নম্বরের থাকবে 3টি প্রশ্ন 9। এই 3টির জন্য 3টে অথবা প্রশ্ন থাকবে এবং তোমাকে 3টে করতে হবে। এবং 5 মার্কসের থাকবে একটি প্রশ্ন তোমাকে করতে হবে, পরীক্ষাতে দেওয়া থাকবে 3টি প্রশ্ন, 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কোশ্চেন প্যাটার্নের মধ্যে, তা হলো ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং এ তোমার থাকবে 5 নম্বর, যেটা কিন্তু তোমাদের পড়বে আঞ্চলিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম ভারতের সম্পদ। এই ভারতের সম্পদ থেকে 5টি ম্যাপ পয়েন্টিং তোমাকে করতে হবে। এবং দুটো গুরুত্বপূর্ণ কথা হলো, এই 5টি ম্যাপ পয়েন্টিং এর জন্য 5টি দেওয়া থাকবে এবং 7টি এমসিকিউ প্রশ্নের জন্য 7টি প্রশ্ন দেওয়া থাকবে। এই দুটো জায়গা তোমাদের ভালো করে দেখতে হবে, যেখানে কিন্তু তোমরা একটি প্রশ্ন যদি ভুল করে আসো তাহলে তোমার 1 নম্বর বাদ চলে যাবে। ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল 40 নাম্বারের প্রশ্ন তোমাদের ফার্স্ট সাবমিটিভে রয়েছে। এখন দেখা যাক এই ফার্স্ট সাবমিটিভের মধ্যে তোমরা একটু দেখে নাও, এটা একটু স্ক্রিনশট করে নিতে পারো, দেখে নাও। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই যে প্রথম তোমাদের 40 নম্বরের যে বললাম ফার্স্ট সাবমিটিভ এক্সাম হবে, তাতে কোন কোন চ্যাপ্টার রয়েছে। তোমাদের ক্লাস 9-এ প্রায় 9টি চ্যাপ্টার রয়েছে। সেই 9টি চ্যাপ্টারের মধ্যে 3টে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমার এই ফার্স্ট সাবমিটিভে রয়েছে। একটা হলো প্রথম যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হলো গ্রহ রূপে পৃথিবী, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পৃথিবীর গতি সমূহ। তাহলে দুটো প্রাকৃতিক ভূগোলের চ্যাপ্টার, এই দুটো প্রাকৃতিক ভূগোল, এই প্রাকৃতিক ভূগোলের দুটো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে গ্রহ রূপে পৃথিবী এবং পৃথিবীর গতি সমূহ। এবং আঞ্চলিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এই আঞ্চলিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কি, যে ভারতের সম্পদ। তাহলে দেখো আমাদের এই 3টে চ্যাপ্টার থেকেই আমাদের কিন্তু 40 নম্বরের প্রথম সাবমিটিভ এক্সাম হবে। ঠিক আছে। এখন দেখা যাক আমরা এই 3টে চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে জিনিসগুলো, সেইগুলো সম্পর্কে একটু জানবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে যে গ্রহ রূপে পৃথিবী। এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে কি আছে আগে দেখো, যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি আমাদের পড়তে হবে। গ্রহ রূপে পৃথিবী বলতে যে আমরা যে পৃথিবীর মধ্যে যে বসবাস করছি, এটি যে গুরুত্বপূর্ণ গ্রহ। এই যে গ্রহ পৃথিবী, এর কেমন আকার, এর আকার সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তি রয়েছে যে পৃথিবীর আকার কেমন। এই পৃথিবীর আকার সম্পর্কে পড়তে গেলে একদম প্রথম দিকে পৃথিবীর আকার সম্পর্কে যে ধারণা ছিল, তা হলো পৃথিবীর আকার সম্পর্কে প্রত্যেকটি মানুষের ধারণা ছিল যে পৃথিবী হলো সমতল। পৃথিবী হচ্ছে সমতল। মনে করা হতো যে একটা বিশাল জলভাগ, যার উপরে আমাদের পৃথিবী এইভাবে ভেসে রয়েছে।
বিশাল জলভাগ, তার উপরে একটা চাকতির মতো সমতল পাত্রের মতো সমতল পৃথিবীর যে অংশ সেটা কিন্তু ভেসে রয়েছে, এটা ধরা হতো। আমরা যেমন দেখছি যে পৃথিবীর উপরের পৃষ্ঠটা কিছুটা সমতল উঁচু নিচু প্রকৃতির, অর্থাৎ যা দেখে মনে করতো সেটাই ছিল ধারণা, যে প্রথম দিকে একদম পৃথিবীর ধারণা ছিল কি পৃথিবী হলো সমতল। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন প্রশ্ন দার্শনিকদের মনে কিন্তু জাগতে থাকে যে পৃথিবীর যে সমতল আকার এটা কিন্তু সমতল নয়, এটা কিন্তু গোলাকার। কেন? এই দ্বিতীয় নাম্বার ধারণা তাহলে চলে এলো যে পৃথিবীর আকার হলো কেমন? গোলাকার। পৃথিবীর আকার হলো কেমন? এই গোলাকার। যে সমস্ত দার্শনিক বা ভৌগোলিক পৃথিবীর আকারকে সমতল বাদ দিয়ে গোলাকার বলেছেন, তারা কিন্তু একাধিক প্রমাণও পরবর্তীকালে সংগ্রহ করেছে। কিরকম প্রমাণ? এক নম্বর দেখো, গোলাকার আকৃতির সঙ্গে, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় পড়ে যে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণগুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম সাবমিটিভের জন্য, যে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণগুলি আলোচনা করো। তাহলে দেখো, প্রথমে ধারণা ছিল পৃথিবী সমতল, তারপর ধারণা হলো যে না পৃথিবী কিন্তু গোলাকার। আমি পরে আসছি এই প্রমাণগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তার আগে তোমরা বুঝে নাও যে কিভাবে ধারণাটা পরিবর্তন হয়েছে। তাহলে সমতল থেকে ধারণা হলো যে না পৃথিবী কিন্তু গোলাকার। বিভিন্ন প্রশ্ন তাদের মধ্যে জেগেছে, তার থেকে ধারণা আছে যে না পৃথিবী হলো গোলাকার। তৃতীয় নাম্বার, গোলাকার থেকে পরবর্তীকালে তাদের মধ্যে আরো বিভিন্ন প্রশ্ন জাগে যে পৃথিবী যদি পুরোপুরি গোল হয় তাহলে গোলাকার সপক্ষে যে পৃথিবীর ব্যাস প্রত্যেক জায়গায় একই রকম হওয়া উচিত, কিন্তু সেটা হয় না। দেখা যায় এই নিরক্ষীয় অঞ্চলে ব্যাস বেশি এবং মেরু অঞ্চলের ব্যাস তুলনামূলক কম, কিন্তু গোলাকার হলে তো দুটো ব্যাস একই হওয়ার কথা। যেমন এই বৃত্তে দেখো দুটো ব্যাস একই, কিন্তু আমি যদি পৃথিবীর আকৃতি এইরকম বলছে যে উত্তর দক্ষিণে সামান্য চ্যাপ্টা, অর্থাৎ পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি তারপর ধারণা আছে অভিগত গোলক। অভিগত গোলক। তাই দেখো, সমতল থেকে গোলাকার, গোলাকার থেকে ধারণা যে না যে পৃথিবীর আকৃতি গোলাকার নয় অভিগত গোলক। অর্থাৎ অভিগত গোলক মানে হলো যে গোলকের উত্তর দক্ষিণ অংশ সামান্য চ্যাপ্টা এবং নিরক্ষীয় অঞ্চল মাঝের অংশটা সামান্য ফিত, তাকে বলা হয় অভিগত গোলক। ক্লিয়ার? এরপর দেখো, এই অভিগত গোলক নিয়েও অনেক মতবিরোধ রয়েছে যে পৃথিবীর আকৃতি যদি অভিগত গোলকে হয় তাহলে পৃথিবীর ওপরে আমরা দেখি যে কোনো জায়গায় এরকম ভাবে মাউন্ট এভারেস্ট উচ্চতম জায়গা রয়েছে, কোনো জায়গায় নিচু খাত রয়েছে, পর্বত, মালভূমি, সমভূমি, এইভাবে বিভিন্ন আকার আকৃতির জিনিস রয়েছে পৃথিবী পৃষ্ঠের ওপর। তাহলে কি করে আমরা এই জিনিসটাকে একটি অভিগত গোলক সুন্দরভাবে বলে দিতে পারি? বলা যায় না। তখন ধারণা আসে যে না পৃথিবীর আকৃতি কোনো বস্তুর সঙ্গে মেলে না, পৃথিবীর আকৃতি তার নিজের মতো, অর্থাৎ তার একটা নিজস্ব ম্যাথমেটিক্যাল ফিগার রয়েছে যেটাকে বলা হয় কি জিওয়েড, যাকে বলা হয় কি জিওয়েড। তাহলে এই হচ্ছে পৃথিবীর আকার আকৃতি নিয়ে বিভিন্ন মতবিরোধ। প্রথম দিকে ধারণা পৃথিবীর আকৃতি সমতল, সমতল থেকে বিভিন্ন প্রশ্ন জেগে হয় গোলাকার, গোলাকার থেকে হয় অভিগত গোলক, অভিগত গোলকের পর সর্বশেষ যে ধারণা তা হলো জিওয়েড, যা বা পৃথিবীর আকৃতি তার নিজের মতো, যাকে বলা হয় জিওয়েড। এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা রয়েছে যে পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে। তাহলে গ্রহরূপে পৃথিবীর মধ্যে আমরা এগুলো সম্পর্কে জানবো। এখন দেখো, তোমাদের আমি যেটা বললাম যে গোলাকার আকৃতির সপক্ষে যে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রমাণটি নিয়ে আমি কিন্তু আলোচনা করব যে গোলাকার আকৃতির সপক্ষে কি কি প্রমাণ রয়েছে। দেখো, পৃথিবীকে গোলাকার বলার জন্য তারা বিভিন্ন প্রমাণ দিয়েছে। এক নম্বর কি, মহাকাশ চারীদের পৃথিবীর পর্যবেক্ষণ। মহাকাশচারীদের পৃথিবী পর্যবেক্ষণ অর্থাৎ যারা মহাকাশে গিয়েছে সেই মহাকাশ থেকে দূরবীনের সাহায্যে পৃথিবীকে যখন তারা দেখছে, তারা পৃথিবীকে একটা গোলাকার বস্তুর মতো কিন্তু লক্ষ্য করছে।
যে পৃথিবী কিন্তু একটা লাট্টুর মতো গোল বস্তু, যেটা নীল রঙের দেখাচ্ছে। তখন তারা বুঝতে পারে যে না, পৃথিবী কিন্তু সমতল নয়, মহাকাশ থেকে দেখলে পৃথিবীকে কিছুটা গোল লাট্টুর মতো দেখা যাচ্ছে। তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ, পৃথিবী কিন্তু গোলাকার। দ্বিতীয় নাম্বার, উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র এটা অনেক আধুনিক। এই উপগ্রহ চিত্রে যে ছবিগুলো ফুটে ওঠে পৃথিবীর, সেটাতেও কিন্তু পৃথিবীকে কি দেখায়? গোলাকার আকৃতির দেখায়। তাহলে একটি গুরুত্বপূর্ণ হলো মহাকাশচারীদের পৃথিবী পর্যবেক্ষণ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র তোমরা কি জানো যে এটা পৃথিবী এবং পৃথিবীর থেকে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়, সেই কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এবং এরা সবসময় পৃথিবীর বিভিন্ন চিত্র তুলে ধরে। এই যে চিত্র, এখানে দেখা যায় যে না, পৃথিবী কিন্তু গোলাকার। আচ্ছা, তৃতীয় নাম্বার, নাবিকদের জাহাজে করে পৃথিবী পরিভ্রমণ। নাবিকদের জাহাজে করে পৃথিবী পরিভ্রমণ, ম্যাগেলান, যেটাতে ম্যাগেলানের নাম খুব উল্লেখযোগ্য। ম্যাগেলান কি করেছিল? যে আমাদের এই সমুদ্র পথে উনি যাত্রা করে দেখেছিলেন যে কোনো একটা বন্দর থেকে জাহাজে করে অবিরাম কোনো একটা দিকে যদি যাওয়া যায়, তাহলে দেখা যায় কয়েক বছর পর সেই জায়গায় কিন্তু আবার তিনি ফিরে এসেছিলেন। যে জলপথে যদি কোনো এক দিকে, তিনি বলেছেন যে জলপথে কোনো এক দিকে যদি যাওয়া যায় অবিরাম, তাহলে কিন্তু পুনরায় আবার সেই জায়গায় ফিরে আসা সম্ভব। এটা তিনি কিন্তু করে দেখিয়েছেন ম্যাগেলান। তিনি কিন্তু অবিরাম সমুদ্র পথে যাত্রা করেছিলেন এবং কয়েক বছর পর আবার সেখানে ফিরে এসেছিলেন। এটা যদি সমতল হতো, তাহলে পৃথিবী যদি সমতল হতো, তাহলে এই জায়গা থেকে যাত্রা করলে সেটা এই দিকে গিয়ে শেষ হয়ে যেত। কিন্তু পৃথিবী গোলাকার হওয়ার জন্য এখান থেকে অবিরাম যাত্রা করার পর, জলপথে অবিরাম যাত্রা করার পর পুনরায় কিন্তু আবার সেই জায়গায় ফিরে আসা সম্ভব। যদি কোনো এক দিকে যাওয়া যায়, সেটা হতে পারে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক বা দক্ষিণ দিক, কোনো একদিকে যদি অবিরাম যাত্রা করা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে পুনরায় সেই জায়গায় ফিরে আসা যায়। এটা কিন্তু পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। চতুর্থ নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ছায়া। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ছায়া। চন্দ্রগ্রহণ যখন হয়ে থাকে, এটা যদি পূর্ণ একটা চন্দ্র হয়, এই চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর সাধারণত পড়ে থাকে। যে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তাহলে পৃথিবীর ছায়া যখন চন্দ্রগ্রহণের সময় পড়ে, তখন দেখা যায় যে এই ছায়ার যে অংশ বা যে অংশটি ছায়া হচ্ছে, সেটা অনেক বক্রভাবে পড়ছে, বক্রভাবে। এর থেকে তারা বুঝতে পারে যে পৃথিবী কিন্তু গোলাকার। যদি সমতল হতো, তাহলে সরাসরি লম্বভাবে কিন্তু ছায়া পড়তো বা একসঙ্গে চাঁদ থেকে যেত। কিন্তু এই গোলাকার হওয়ার জন্য আস্তে 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 চাঁদের ছায়া বাড়তে থাকে। অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, চন্দ্রগ্রহণে চাঁদের ছায়া চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে সেই ছায়াটা কেমন দেখায়? অনেকটা বক্র দেখায়। এর সাহায্যে তারা বুঝতে পারে যে না, পৃথিবী কিন্তু গোলাকার। আচ্ছা, পঞ্চম নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ। উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ কেমন বিষয়? বলছে যে তুমি যদি উপকূলে দাঁড়িয়ে থাকো, ধরো, আবার এই দিক থেকে যাত্রাপথে জাহাজগুলো আসছে, এই দিক থেকে যাত্রা করে জাহাজগুলো আসছে, এই দিক থেকে যাত্রা করে জাহাজগুলো ক্রমাগত উপকূলের দিকে আসছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে তুমি জাহাজকে যখন পর্যবেক্ষণ করছো,
তখন সবার প্রথমে জাহাজটি যখন উপকূলের দিকে আসছে তার ওপরের অংশটা আগে দৃষ্টিগোচর হচ্ছে, জাহাজের এই একেবারে ওপরের অংশটা আগে দৃষ্টিগোচর হচ্ছে। তারপর যত সেটা উপকূলের দিকে অবিরাম আসছে, এইভাবে দেখো যে এইভাবে যখন সেটা ক্রমাগত উপকূলের দিকে আসছে, প্রথমে উপরের অংশটা আগে দেখা যাচ্ছে, এই উপরের অংশটা এই উপরের অংশটা আগে দেখা যাচ্ছে। যত সেটা উপকূলের দিকে আসছে তখন পুরো অংশটা আস্তে 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 আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, আস্তে 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 পুরো অংশটা দৃষ্টিগোচর হচ্ছে। এইভাবে যখন উপকূলের দিকে আসছে এই দিক থেকে দেখা যায়, তাহলে এইভাবে যখন আসছে আস্তে 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 পুরো অংশটা এখন দেখা যাচ্ছে। একেবারে কিন্তু প্রথমেই পুরো জাহাজটাকে দেখা যাচ্ছে না, প্রথমে জাহাজের উপরের অংশ দেখা যাচ্ছে, উপরের অংশ, তারপর ক্রমাগত এই অংশ, তারপর এই অংশ, তারপর এই অংশ, আস্তে 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 যত এটি উপকূলের দিকে আসছে তখন পুরো জাহাজটাকে তারপর কিন্তু দেখা যাচ্ছে। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রমাণ যে পৃথিবী কিন্তু গোলাকার বলেই এটা সম্ভব হচ্ছে। পৃথিবী যদি সমতল হতো তাহলে একসঙ্গেই পুরো জাহাজটাকে দেখা যেত। ক্লিয়ার? আচ্ছা, 6 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে তা দেখো, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, বেডফোর্ড লেভেল এর পরীক্ষা। বেডফোর্ড লেভেলে পরীক্ষা কে করেছে? আলফ্রেড রাসেল ওয়ালেস এই বেডফোর্ড লেভেলে পরীক্ষাটি করেছিলেন। আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের বেলফোর্ড খালে এই পরীক্ষাটি করেছিলেন। এখন কথা হলো এই পরীক্ষাটি কি? এই পরীক্ষাটি হলো ইংল্যান্ডে বেলফোর্ড নামে একটি খাল রয়েছে, যে খালে সমান দৈর্ঘ্যের 3টি লাঠিকে পতিত করা হয়েছে। এইভাবে সমান দৈর্ঘ্যের 3টি লাঠিকে পতিত করা হয়েছে। তারপর দূর থেকে সেই লাঠিগুলোকে পর্যবেক্ষণ করা হয়েছে। একটি খাল রয়েছে, যে খালের উপর 3টি সমান মাপের লাঠি পতিত করা হয়েছে এবং পতিত করার পর দূর থেকে এই লাঠিগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে এই যে খালের যে 3টে লাঠিকে কয়েক কিমি অন্তর, সেটা 1 কিমি বা 5 কিমি অন্তর পতিত করা হয়েছে, দেখা যাচ্ছে যে মাঝের লাঠিটি সামান্য উঁচু দেখাচ্ছে দুপাশের লাঠিগুলোর থেকে, মাঝের লাঠিটি সামান্য উঁচু দেখাচ্ছে। এর সাথে তিনি বুঝতে পারেন যে পৃথিবী কিন্তু গোলাকার, তাই মাঝের লাঠিটি সামান্য উঁচু দেখাচ্ছে এবং দুপাশের লাঠিটি সামান্য নিচু দেখা যাচ্ছে। কিন্তু পৃথিবী যদি সমতল হতো তাহলে 3 থেকে একই উচ্চতায় দেখা যেত, কিন্তু পৃথিবী গোলাকৃতির হওয়ার জন্য এই লাঠিগুলোকে সামান্য ছোট দেখাচ্ছে। এই পাশের লাঠি দুটোকে সামান্য ছোট দেখাচ্ছে, বা এইগুলোকে এইভাবে দেখা যাচ্ছে এই উচ্চতায়, কিন্তু এটা সামান্য উঁচু দেখা যাচ্ছে। অর্থাৎ বলছেন যে পৃথিবী গোলাকার বলেই এই ঘটনাটি কিন্তু ঘটছে। এটাই হলো বেডফোর্ড লেভেলের পরীক্ষা, যেটা ইংল্যান্ডের বেলফোর্ড খালে করা হয়েছিল, যেটি করেছিলেন কে? আলফ্রেড রাসেল ওয়ালেস। তোমাদের আলাদা করে 2 নম্বরের প্রশ্ন পড়ে যে বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি কি। এবং আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা হলো 7 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, দিগন্ত রেখার বিস্তৃতি। দেখো, দিগন্ত রেখা তোমরা নিজেরাও লক্ষ্য করেছো, যখন আমরা কোনো মাঠে, ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকি, তখন দূরে মনে হয় যে গ্রাম যদি দূরে কোনো থাকে তাহলে মনে হয় মেঘ বা আকাশ যেন সেই গ্রামকে ছুঁয়ে রয়েছে। তোমরা মাঠে দেখবে, আজকেই বিকেলের দিকে তোমরা দেখতে পারো যে কোনো ফাঁকা মাঠে গিয়ে তোমরা দাঁড়াবে এবং দূরে যদি কোনো গ্রাম থাকে তোমরা লক্ষ্য করতে পারবে যে সেই গ্রাম এবং আকাশ যেন মিশে আছে। কিন্তু তুমি আবার সেই গ্রামের সামনে চলে যাবে, সেটা দেখবে আবার আকাশ উঁচুতে উঠে গেছে। পৃথিবী গোলাকার বলেই এটা কিন্তু আমাদের মনে হয় যে দূরে কোনো আকাশ বা গ্রাম, সেই গ্রামের সঙ্গে আকাশ কিন্তু মিশে গেছে, কিন্তু যত তুমি সামনে যাবে আবার সেটি ক্রমাগত উঁচু হয়ে যাবে। অর্থাৎ দিগন্ত রেখার বিস্তৃতি ক্রমাগত বাড়তে থাকে, যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি তত বাড়তে থাকে। এটা গোলাকার বলেই কিন্তু সম্ভব। তাহলে এই হচ্ছে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে এই গোলাকৃতির সপক্ষে প্রমাণগুলো কি? মহাকাশচারীদের পৃথিবী পর্যবেক্ষণ, উপগ্রহ চিত্রের সাহায্যে পৃথিবীর আকৃতি,
নাবিকদের জাহাজে করে পৃথিবী পরিভ্রমণ, যেটা ম্যাগেলান করেছিল। ম্যাগেলান চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর বক্রভাবে পড়ে এবং উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ এবং বেডফোর্ড লেভেলের পরীক্ষা, এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট দিগন্ত রেখার বিস্তৃতি। এটা হলো পৃথিবীর গোলাকৃতির সপক্ষে প্রমাণ। একই রকম অভিগত গোলাকৃতির সপক্ষে একাধিক প্রমাণ রয়েছে, এবং পরবর্তীকালে সর্বশেষ যে ধারণা উঠে এসছে তা হলো পৃথিবীর আকৃতি পৃথিবীর নিজের মতো, যাকে বলা হয় জিওড। এই জিওড হলো একটি ম্যাথমেটিক্যাল ফিগার, যেটাতে উচ্চতম স্থানকে কনসিডার করে কিছুটা নিচু করা হয় এবং নিচু স্থানকে ক্রমাগত কিছুটা উঁচু ধরে কল্পনা করে একটি প্রায় গোলাকৃতির, বা যেটাকে আমরা যদি ধরো যে এটা পৃথিবীর ওপরে উচ্চতম নিচু উঁচু নিচু এই যে স্থানগুলো রয়েছে, এই উঁচু স্থানগুলোকে কনসিডার করে নিচু এবং নিচুগুলোকে কনসিডার করে উঁচু, এইভাবে যে একটি প্রায় গোলাকার সমতল কল্পনা করা হয়, এই যে ম্যাথমেটিক্যাল ফিগার, বা যেটাকে আমরা বলতে পারি পৃথিবীর আকৃতি কোনো বস্তুর সঙ্গে মেলে না, পৃথিবীর আকৃতি তার পৃথিবীর নিজের মতো, যাকে বলা হয় কি জিওয়েড। এই জিওয়েড একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। এই জিওয়েড বরাবর অভিকর্ষ বলের মান একই হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারে এই জিনিসগুলোই রয়েছে। পৃথিবীর গোলাকৃতির সপক্ষে প্রমাণ। একই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে যে পৃথিবীর অভিগত গোলকের সপক্ষে প্রমাণগুলি সম্পর্কে আলোচনা করো। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিওয়েড কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জিওয়েড কি? এবং অভিগত গোলাকৃতিরও একাধিক প্রমাণ রয়েছে যে পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল নয়, পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলক। কারণ পরীক্ষা করে দেখা গেছে যে আমাদের নিরক্ষীয় ব্যাস বেশি, মেরু ব্যাস কম, ব্যাসের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বস্তুর ওজনের পার্থক্য রয়েছে। নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কম, আবার মেরুতে বস্তুর ওজন বেশি। এইভাবে একাধিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে যে না, পৃথিবীর আকৃতি গোল নয়, পৃথিবীর আকৃতি অভিগত গোলক। এবং সর্বশেষ ধারণা, পৃথিবীর আকৃতি গোলও নয়, অভিগত গোলকও নয়, পৃথিবীর আকৃতি পৃথিবীর নিজের মতো, যাকে বলা হয় জিওয়েড। গ্রহরূপে পৃথিবী চ্যাপ্টারের মধ্যে এটাই রয়েছে। তোমরা যদি পৃথিবীর গতিসমূহ এই বিষয়টি জানতে চাও, আমার চ্যানেলে গিয়ে নতুন একটি ভিডিও দেওয়া রয়েছে পৃথিবীর গতিসমূহ চ্যাপ্টারের ওপর, তোমরা দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে যে পৃথিবীর গতি বলতে কি বোঝায়, কি গতি রয়েছে, সেকেন্ড চ্যাপ্টার যেটি রয়েছে। এবং তৃতীয় নাম্বার যে চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে তা হলো আঞ্চলিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যা হলো ভারতের সম্পদ। আমি পরের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো। আমি কিছু ভিডিও তোমাদের ক্লাস 9-এর দিয়ে যাব। তোমরা চ্যানেলে থাকলে কিছু নতুন জিনিস হয়তো শিখতে পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট বা বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারো। ধন্যবাদ।